আসসালামু আলাইকুম। আমাদের আজকের পাঠ্যক্রমে আছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এই প্রবন্ধধর্মী বইটি লিখেছেন মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। এই বইটি থেকে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারব, প্রথমত হচ্ছে লেখক পরিচিতি, ভূমিকার অংশ থাকবে, মুক্তিযুদ্ধ পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান সম্পর্কে, সশস্ত্র গণবিস্ফোরণ সম্পর্কে একটি অধ্যায়, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকালীন প্রকৃত অবস্থা, ভারতে মুক্তিযুদ্ধ ট্রেনিং শিবির, 16ই ডিসেম্বর ও ভারতীয় সৈন্যের অনুপ্রবেশ। তারপরে আমরা যেটি জানব, বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন। দশম অধ্যায়ে আমরা জানব স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিরোধী শক্তি ও ইসলাম। এবং সর্বশেষ আমরা জানব আওয়ামী লীগের 4 মূলনীতির উৎস। প্রথমত আজকে শুরু করা যাক লেখক পরিচিতি নিয়ে। মেজর এম এ জলিল এদেশের একজন সাহসী মানুষের নাম। তার কথা ভাবলেই এক দেশপ্রেমিক যোদ্ধার ছবি আমাদের সামনে এসে দাঁড়ায়। সৈনিক জীবন তাকে কেবল সাহসীই বানায়নি, তিনি ছিলেন কষ্টসহিষ্ণু ও সুশৃঙ্খল একজন মানুষ। আর এক মুক্তিযুদ্ধ তাকে করেছিল লড়াকু। সুদীর্ঘ 13 বছর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে একটি লক্ষ্যকে নিয়ে তিনি কাজ করেছেন। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী, জালিম শাসক ও লুটেরা শাসনের বিরুদ্ধে আপোষহীন। অবশেষে চিন্তার পরিবর্তন ও ইসলামের মূলধারায় প্রত্যাবর্তন তার মধ্যে পূর্ণতা এনেছিল। এই প্রসঙ্গে মেজর জলিল নিজেই বলেছেন, মানুষের অন্তরের অন্তঃস্থলে রয়েছে সত্য এবং মুক্তি অনুসন্ধানের আজন্ম পিপাসা। আমি সেই পিপাসায় কাতর হয়েই জাসদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি। এটা আমার অক্ষমতা বলে বিবেচিত হতে পারে, তবে আমি আমার অক্ষমতার জন্য মোটেই বিব্রত নই। আমার জীবনের লক্ষ্য আজ স্থির। আমার লক্ষ্য অর্জনে আমি অটল। অন্যায়ের কাছে আমি মাথা নত করা আমার স্বভাব নয়। এটাই একজন মুসলমানের প্রকৃত সিফাত। এই অকুতোভয় দেশপ্রেমিক এবং নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার সাহসী মানুষটির জীবনের বিভিন্ন বাঁক সম্পর্কে জানার কৌতূহল সবার। বিশেষ করে তরুণদের কাছে মেজর জলিল এক বিস্ময়কর চরিত্রের নাম। আমরা এখানে মেজর জলিলের জীবন প্রবাহের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানা সদরে মামার বাড়িতে মেজর জলিলের জন্ম। তার পিতা ছিলেন জনাব আলী মিয়া এবং মাতা রাবেয়া খাতুন। তার জন্মের 3 মাস আগে পিতা আলী মিয়া মারা যান। এতিম হয়ে মেজর জলিল জন্ম নেন। জন্মের শুরু থেকেই তিনি জীবনের কঠোরতার মুখোমুখি হন। মায়ের স্নেহ ভালোবাসায় ছিল তার জীবন চলার পথের একমাত্র পাথেয়। 1960 সালে মেজর জলিল উজিরপুর ডব্লিউবি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন। স্কুল জীবনেই তিনি নিজেকে লেখালেখির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন। ওই সময় তিনি পথের কাঙাল ও রীতি নামে 2টি উপন্যাস লেখেন। দুর্ভাগ্যজনক হলেও পরে উপন্যাসের পাণ্ডুলিপি 2টি হারিয়ে যায়। 1961 সালে জলিল ইয়াং ক্যাডেটে ভর্তি হন। রাওয়ালপিন্ডির মারিতে তিনি শিক্ষা গ্রহণ করেন। 1863 সালে ইন্টারমিডিয়েট পাশ করে পাকিস্তানের কাবুলে সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেন। 1965 সালে সেপ্টেম্বর মাসে তিনি কমিশন লাভ করেন এবং পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক বাহিনীতে যোগ দেন। ওই বছর ভারত পাকিস্তান যুদ্ধে 12 নং বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন। 1966 সালে মেজর জলিল পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। পরবর্তীতে তিনি মুলতান থেকে ইতিহাসে এমএ ডিগ্রি নেন। একটি বিষয় লক্ষণীয় যে পড়াশোনার প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল।
সামরিক বাহিনীর লোকজনের মধ্যে সাধারণত এমনটি খুব কমই দেখা যায়। অসুস্থ মাকে দেখতে এসে 1 মাসের ছুটি নেন মেজর জলিল এবং 1971 সালের 10 ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। কিন্তু এই সময় তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে একটা টলটলায়মান অবস্থা বিরাজ করছিল। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকেন। অত্যন্ত রাজনৈতিক সচেতন এই মানুষটি রাজনীতির শেষ অবস্থাটার শেষ দেখার অপেক্ষায় থাকেন। অত্যন্ত রাজনৈতিক সচেতন এই মানুষটি রাজনীতির শেষ অবস্থাটার শেষ দেখার অপেক্ষায় থাকেন। 25শে মার্চের কালো রাতে পাকিস্তানের ইতিহাসে গোটা চেহারাটাই পাল্টে দেয়। 26শে মার্চ থেকেই মেজর জলিল মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন। 24শে এপ্রিল পর্যন্ত বরিশাল পটুয়াখালীকে তিনি মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম হন। শুরু হলো মুক্তিযুদ্ধ মেজর জলিলের জীবন। শুরু হলো মুক্তিযোদ্ধা মেজর জলিলের জীবন। 7ই এপ্রিল মেজর জলিল খুলনা রেডিও সেন্টার মুক্ত করতে অপারেশন চালান। 21শে এপ্রিল অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথ ধরে ভারতে যান। ফিরে এসে 9 নং সেক্টরের প্রধান হিসাবে মুক্তিযুদ্ধে নিজেকে নিয়োজিত করেন। 9 মাসের এক রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়। 1971 সালের 18 ডিসেম্বর বরিশালে মেজর জলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। 21শে ডিসেম্বর বরিশাল হেমায়েত খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। এই দুটি জনসভায় এত বেশি স্বতঃস্ফূর্ত জনতা উপস্থিত হয়েছিল যা বরিশালবাসী তার আগে আর কখনো দেখেনি। স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসাবে চিহ্নিত করার প্রয়াস পায়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র-শস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র-শস্ত্র ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র-শস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে। যশোরে এমন একটি লুটের মাল বয়ে নেওয়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দেওয়ায় 31শে ডিসেম্বর বেলা 11টায় মেজর জলিলকে বন্দী করা হয়। যশোর সেনানিবাস অফিস কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয়। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী। 5 মাস 6 দিন বন্দী থাকার পর 1972 সালের 7ই জুলাই মেজর জলিল মুক্তি লাভ করেন। সেক্টর কমান্ডারদের সবাইকেই নানান উপাধি দেওয়া হলেও তাকে বঞ্চিত করা হয়। 72-এর 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে তিনি রাজনীতিতে নামেন। মেজর জলিলের রাজনীতিতে নামার ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, কেননা পরবর্তীতে তিনি এই দেশের রাজনীতির অনেক পট পরিবর্তনে প্রভাবশালী ভূমিকা রাখেন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর সহ 5টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার বিজয় ছিল সুনিশ্চিত, কিন্তু তৎকালীন ক্ষমতাধর দল আওয়ামী লীগ তাকে বিজয়ী হতে দেয়নি। বাংলাদেশের রাজনীতিতে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন মেজর জলিল। 1974 সালের 17ই মার্চ জাসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে পুলিশ গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়।
মেজর জলিল নিজেও আহত হন। আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে। 1975 সালে 8 নভেম্বর তিনি মুক্তি লাভ করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন সত্ত্বেও মেজর জলিল ক্ষমতাসীনদের রোষানল থেকে রেহাই পাননি। 1975 সালের 23 নভেম্বর তাকে আবার গ্রেপ্তার করা হয়। সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহের ও মেজর জলিলের ফাঁসি হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর জলিলের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রায় 4.5 বছর কারাভোগের পর 1980 সালের 26 মার্চ তিনি মুক্তি লাভ করেন। 1982 সালে আগস্ট মাসে তিনি টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সায়েমা আক্তারকে বিয়ে করেন। সায়েমা জলিল দম্পতির 2 কন্যা সারাহ জলিল ও ফারাহ জলিল। এরপর থেকেই মেজর জলিলের চিন্তা চেতনায় পরিবর্তন লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত 1984 সালের 3রা নভেম্বর তিনি জাসদ থেকে পদত্যাগ করেন। এই প্রসঙ্গে তিনি তার কৈফিয়ত ও কিছু কথা গ্রন্থে লিখেছেন, দলীয় জীবনের জাসদের নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধ প্রায় সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়ার ফলে নৈতিকতার ক্ষেত্রে অবক্ষয় ঘটে। ব্যক্তি জীবনে আসে বিশৃঙ্খলা এবং ধর্মীয় নৈতিকতা এবং মূল্যবোধে পরিচালিত সমাজদেহ থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়লেও সমাজে বসবাসরত জনগণকে ঐতিহ্যবাহী ইসলামিক সংস্কৃতি, জীবন এবং মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করতে মোটেও সক্ষম হয়নি। প্রচলিত পারিবারিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা থেকে কেবল নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলেই বিকল্প সংস্কৃতি জন্ম নেয় না, বরং এই ধরনের রণকৌশল অবলম্বন সমাজে প্রচলিত রীতি, নৈতিকতা, আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি তাচ্ছিল্য, উপহাস এবং ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায়, যা প্রকারান্তরে বিপ্লবী আন্দোলনের বিপক্ষে চলে যায়। ইসলাম ধর্ম এই দেশের শতকরা 90 জন গণমানুষের কেবল ধর্মীয় বিশ্বাসই নয়, ইসলাম ধর্মভিত্তিক নীতি নৈতিকতা, আচার অনুষ্ঠান, উৎসব পর্ব, সামাজিক, সাংস্কৃতিক এবং এই দেশের সাধারণ গণমানুষের দৈনন্দিন জীবনের নানান ঘটনার সাথে ইসলাম ধর্ম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। জন্মপর্ব থেকে শুরু করে জানাজা পর্যন্ত ইসলামের নীতি নির্দেশের আওতায় নিয়ন্ত্রিত হচ্ছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন। এমন একটি জীবন দর্শনকে অবহেলা, উপেক্ষা কিংবা সম্পূর্ণভাবে পরিহার করে চলার নীতিকে বাস্তবসম্মত কিংবা বিজ্ঞানসম্মত বলা যায় না। প্রগতিশীল আন্দোলনের স্বার্থেই ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত মূল্যায়ন অত্যাবশ্যকীয় বলে আমি মনে করি। কারণ ইসলাম শোষণ, জুলুম, অন্যায়, অসুন্দর সহ সর্বরকমের স্বৈরশাসন এবং মানুষের উপর অবৈধ প্রভুত্বের ঘোর বিরোধী। ইসলাম পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাজতন্ত্র উচ্ছেদের নির্দেশ দেয়। সম্পদের ব্যক্তি মালিকানা ইসলামে নিষিদ্ধ, কারণ সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহরই। মানুষ হচ্ছে তার কেবল প্রয়োজন মেটানোর জন্য আমানতদার বা কেয়ারটেকার। জাসদ থেকে পদত্যাগের পর মাত্র 16 দিন পর মেজর জলিল 1984 সালের 20 অক্টোবর জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এ সময় তিনি মরহুম হাফিজ হুজুরের নেতৃত্বে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1985 সালে জানুয়ারি মাসে তাকে গৃহবন্দী করা হয়। তিনি 1 মাস গৃহবন্দী অবস্থায় থাকেন। এরশাদ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে 1987 সালের 30 ডিসেম্বর থেকে 1988 মার্চ পর্যন্ত সরকার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখে। এর আগে মেজর জলিল লিবিয়া, লেবানন, ইরান, ব্রিটেন ও পাকিস্তানের কয়েকটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দিয়েছিলেন। 1988 সালের 11 নভেম্বর মেজর জলিল পাকিস্তান যান। 16 নভেম্বর রাজধানী ইসলামাবাদে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। 19 নভেম্বর রাত 10:30টায় তিনি ইন্তেকাল করেন। 22 নভেম্বর তার লাশ ঢাকায় আনা হয় এবং পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, মেজর জলিলই সেই সৌভাগ্যবান ব্যক্তি যার লাশ দাফনের মাধ্যমে
মিরপুরের মুক্তিযোদ্ধা গোরস্থানে সর্বপ্রথম লাশ দাফন শুরু হয়েছে। মেজর জলিল এমন কিছু গ্রন্থ লিখে গেছেন যা আমাদের জাতীয় জীবনের যে কোনো সন্ধিক্ষণে দিক নির্দেশনার কাজ করবে। তার একটি গ্রন্থ অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা তো এখন দেশপ্রেমের বলিষ্ঠ এবং উচ্চকিত স্লোগানে রূপান্তরিত হয়েছে। মেজর জলিলের লেখা 8টি গ্রন্থ হল সীমাহীন সমর, যেটি মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরি, মার্ক্সবাদ, যেটি একটি প্রবন্ধ, সূর্যোদয় একটি রাজনৈতিক উপন্যাস, কৈফিয়ত ও কিছু কথা একটি প্রবন্ধধর্মী বই, দাবি আন্দোলন দায়িত্ব এটিও একটি প্রবন্ধ, দৃষ্টিভঙ্গি ও জীবদর্শন, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা প্রবন্ধধর্মী বই এবং এ সার্চ ফর আইডেন্টিটি এটি অ্যাসেস। মৃত্যুর সময় অবসর এম এ জলিল মাতা, স্ত্রী ও 2টি কন্যা সন্তান রেখে গেছেন।